ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ মামলার রায় আসছে আজ। আসামি মজনুর কি হবে জানার অপেক্ষা। রাজধানীতে 2 কোটি মানুষের পাবলিক টয়লেট মাত্র 90টি, নগরবাসীর চরম দুর্ভোগ। চট্টগ্রামে 3 মাসে সর্বোচ্চ করোনা সংক্রমণের হার, মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মানা নিয়ে উদাসীনতা। ফাইজার ও বায়োএনটেকের করোনা টিকা 95% কার্যকর, নিরাপদ সবার জন্য দাবি বিজ্ঞানীদের। এবং আজ কাতার যাচ্ছে জাতীয় দল। ডিসেম্বরে আরও একটি আন্তর্জাতিক সিরিজের পরিকল্পনা করছে বাফুফে। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি শাফাবিন ফরিদ। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, যাচ্ছি মূল খবরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ মামলার রায় আসছে আজ। ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক মোসাম্মদ কামরুন নাহার এই রায় ঘোষণা করবেন। ঘটনার 8 মাসের মধ্যে মামলা আদালতে ওঠার 13 কার্যদিবসে বিচার শেষে আলোচিত এ মামলার রায় হতে যাচ্ছে, যাতে একমাত্র আসামি মজনু মিয়া। আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পেরেছে দাবি করে রাষ্ট্রপক্ষের আশা, রায় মজনুর যাবজ্জীবন কারাদণ্ড হবে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়ার আগে এই মামলার বিচার সম্পন্ন হওয়ায় রায় পূর্ববর্তী আইনেই হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। এবছরের 5ই জানুয়ারি সন্ধ্যার পর ঢাকার কুর্মিটোলায় নির্জন সড়কের পাশে ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী। পরদিন তার বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। এর 3 দিন পর মজনুকে গ্রেপ্তার করে র্যাব। 12ই নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে 19 নভেম্বর রায়ের দিন ধার্য করে আদালত। এর আগে 26 আগস্ট অভিযোগ গঠন করা হয়। রাজধানীর 2 কোটি মানুষের জন্য পাবলিক টয়লেট মাত্র 90টি, যে জন্য প্রায় দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। এ কারণেই যত্রতত্র মলমূত্র পড়ে থাকছে বলে মন্তব্য করছেন পরিবেশবাদীরা। পরিকল্পনাবিদরা বলছেন প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি পাবলিক টয়লেট প্রয়োজন, যা নিশ্চিত করার দায়িত্ব সিটি কর্পোরেশনের। ঢাকা উত্তরে 60 থেকে 70 লাখ মানুষের বাস। এত সংখ্যক নগরবাসীর বিপরীতে পাবলিক টয়লেট আছে 23টি, নির্মাণ হচ্ছে আরও 7টি। আর দক্ষিণে প্রায় 1 কোটি মানুষের জন্য 44টি আধুনিক পাবলিক টয়লেট থাকলেও চালু আছে 32টি। পুরনগুলোর মধ্যে সংস্কার হয়েছে 10টির। একদিকে পাবলিক টয়লেটের সংখ্যা কম, তার উপর বেশিরভাগের অবস্থাই শোচনীয়। যেমন বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশের এই পাবলিক টয়লেট, ভাঙাচোরা, নোংরা আর অস্বাস্থ্যকর। তবে নতুনগুলোর অবস্থা কিছুটা ভালো। এখানকার অবস্থা মোটামুটি ভালো, আর কারণ বাজারটা একটু খারাপ আর কি। কারণ বাজার মহাকালীটা এই 2টাই খারাপ। হঠাৎ যাদের মনে করেন পায়খানা ব্যাগ আসে, তখন সে কোথায় আছে খুঁজতে খুঁজতে অস্থিরতা হয়ে যায়, যার জন্য একটু বেশি থাকলে তার আর খুঁজতে অস্থিরতা হওয়াটা লাগে না। এত কম পাবলিক টয়লেটের জন্য প্রায় বিপাকে পড়তে হচ্ছে পথচারীদের। নগরবিদদের মন্তব্য, এক্ষেত্রে সিটি কর্পোরেশন যথেষ্ট উদ্যোগী নয়, আর খেসারত দিতে হচ্ছে ঢাকাবাসীকে। যদি সিটি কর্পোরেশনের সক্ষমতা না থাকে, তাহলে তৃতীয় কোনো পক্ষের কাছে সেই পাবলিক টয়লেটগুলো ইজারা দেওয়া যায় কিনা সে ব্যাপারে পরিকল্পনা করা যেতে পারে। তবে সেক্ষেত্রে দেখতে হবে এই ক্ষেত্রে পাবলিক টয়লেট ব্যবহার করার জন্য যে খরচটা, সেটা যেন আমাদের সাধ্যের মধ্যে থাকে। সিটি কর্পোরেশন বলছে জায়গা সংকটের কারণে টয়লেট নির্মাণ করা যাচ্ছে না, তবে 2 বছরের মধ্যে প্রতিটি ওয়ার্ডে একটি করে হবে। প্রকৌশল বিভাগকে নির্দেশ দিয়েছি এবং তারা একটি প্রকল্প প্রণয়ন করছেন, সমীক্ষা করছেন যে কোথায় কোথায় প্রয়োজন বেশি। কারণ যে সকল এলাকায় মানুষের যাতায়াত বেশি, সাধারণ মানুষের যাতায়াত বেশি, সেই সব এলাকায় বেশি করতে হবে। জরিপে দেখা গেছে ঢাকায় প্রতিদিন অন্তত 50 লাখ মানুষ পাবলিক টয়লেট ব্যবহার করেন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা ফি নির্ধারণ করে দেবে সরকার। সচিবালয়ে দ্বিপাক্ষিক বৈঠক শেষে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় সব প্রতিষ্ঠানকে দ্রুত লাইসেন্স নবায়ন করার নির্দেশ দেন মন্ত্রী, না হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
প্রায় নানা স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া যায় বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে। বিভিন্ন সময় অভিযান চালিয়ে জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত, তারপরও লাগাম ধরা যাচ্ছে না। এ পরিস্থিতিতে মালিকদের সচিবালয়ে ডাকলেন স্বাস্থ্যমন্ত্রী। প্রায় 1 ঘণ্টা বৈঠক করেন তিনি। বৈঠকে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান। ওনারা একটা বোর্ডের মধ্যে দিয়ে দিবে, যেটা সরকারি হাসপাতালে রয়েছে। দুই পক্ষের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সব সেবার ফি নির্ধারণ করে দেয়া হবে। এছাড়া এসব প্রতিষ্ঠানে কি ধরনের যন্ত্রপাতি, জায়গা ও জনবল লাগবে তাও ঠিক করে দেবে সরকার। ক্যাটাগরিও নির্ধারণ করে দেওয়া হবে, সেটা ওনারা রাজি আছেন। চার্জেস গুলো নির্ধারণ করে দেওয়া হবে এবং ডিসপ্লে করবে যে এই ক্লিনিকে, এই হাসপাতালে বা ডায়াগনস্টিক সেন্টারে এই ধরনের সেবা দেওয়া হয় এবং সেই সেবার মূল্য এই। সব বেসরকারি প্রতিষ্ঠানকে দ্রুত লাইসেন্স নবায়ন করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া নিয়ম না মানলে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। ওনাদের লাইসেন্স যাদের রিনিউ নাই সেটা রিনিউ করতে হবে, বিশেষ করে হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের। যদি লাইসেন্স রিনিউ না থাকে, যদি সরকারি নিয়ম নীতি ভায়োলেশন থাকে, তাহলে পরে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পুলিশ কর্মকর্তা আনিসুল করিমের মৃত্যুর ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে গত 3 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে করোনা সংক্রমণের হার। প্রশাসনের অভিযানের পরও মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মানা নিয়ে উদাসীন বেশিরভাগ মানুষ। এ অবস্থায় শীতের শুরুতেই বন্দরনগরীর পরিস্থিতি ভাবিয়ে তুলেছে স্বাস্থ্য সংশ্লিষ্টদের। গেল এপ্রিলে চট্টগ্রামে করোনা শনাক্তের পর জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত ঊর্ধ্বমুখী ছিল আক্রান্তের হার, যা শতকরা 30% পৌঁছায়। দ্বিতীয় সপ্তাহ থেকে কমতে থাকে এ সংখ্যা। অক্টোবরে নেমে আসে 6 থেকে 8%, কিন্তু গত 2 সপ্তাহে সংক্রমণ দাঁড়িয়েছে 15 থেকে 17%। শীতের শুরুতেই যা ভাবিয়ে তুলেছে সংশ্লিষ্টদের। গত মাসে আমাদের সেটা ছিল যে ধরেন কেবিনের মধ্যে আমার 22 জন, 23 জন, 24 জন থাকতো, 3-4টা কেবিন খালি থাকতো। কিন্তু গত লাস্ট 2 উইকস যদি আমি করি, তখন কিন্তু আমার কেবিন কিন্তু একটাও খালি নেই। কয়েক মাস ধরে রোগীর সংখ্যা কমে যাওয়ায় বন্ধ করা হয়েছে একটি ফিল্ড হাসপাতাল ও 6টি আইসোলেশন সেন্টার। স্বাস্থ্য প্রশাসন বলছে, পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি আছে। সিটি কর্পোরেশনকে দায়িত্ব দেওয়া আছে যে আইসোলেশন সেন্টারগুলো দ্রুততম সময় যাতে চালু করা যায়। জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা এই ধরনের সিমটম দেখা যাওয়া মাত্রই তারা চিকিৎসকের শরণাপন্ন হবেন, দ্রুত পরীক্ষা করার ব্যবস্থা নেবেন এবং পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত তারা যেন আইসোলেশনে থাকেন। করোনা সংক্রমণ ভয়াবহতার ইঙ্গিত দিলেও স্বাস্থ্যবিধি মানার বালাই নেই বেশিরভাগ মানুষের। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিদিনই মাঠে নামতে হচ্ছে প্রশাসনকে। আমরা এই মোবাইল কোর্ট পরিচালনা করছি, মিডিয়ার মাধ্যমে মেসেজ দিচ্ছি, মাস্ক বিতরণ করছি, এগুলোর মাধ্যমে জনগণ সচেতন হবে। সবশেষ তথ্যে চট্টগ্রামে করোনায় এ পর্যন্ত আক্রান্ত 22,883 জন, মৃত্যু হয়েছে 311 জনের, আর সুস্থ হয়েছেন 17,250 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে করোনার সংক্রমণ বাড়ার শঙ্কাও তাদের। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সংক্রমণের দ্বিতীয় ঢেউ যত বড়ই হোক না কেন তা মোকাবিলায় সক্ষমতা রয়েছে সরকারের। গত 8 মার্চ দেশে প্রথম 3 জন করোনা রোগী শনাক্তের কথা জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IDCR। এর ঠিক 10 দিন পর 18 মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর কথা জানায় প্রতিষ্ঠানটি। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে সংক্রমণ ও মৃত্যুর হার। দেশে 30 জন সর্বোচ্চ মৃত্যু হয়েছে 64 জনের, এরপর 50 থেকে 60-এর কোঠায়। ফলে জুলাই মাসে মৃত্যু হয় সর্বোচ্চ 1264 জনের। আগস্টের পর কিছুটা কমতে থাকে মৃত্যুর হার। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেও একেবারে কম ছিল করোনায় মৃত্যু, কিন্তু শীত বাড়ার সাথে সাথে তৃতীয় সপ্তাহ থেকে আবারও বাড়তে থাকে মৃত্যুর হার। সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ায় হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে রোগীদের। সোহরাওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, 10 নভেম্বরের আগে করোনা ইউনিটে ফাঁকা ছিল অনেক বেড, কিন্তু এখন চিত্র পুরো উল্টো। করোনার এখন আবার সেকেন্ড ওয়েভ
চালু হয়ে গেছে। আমাদের এখন ইনডোরের যে আইসোলেশন ওয়ার্ড পুরোপুরি ফিল আপ, যেটা কিছুদিন আগে অনেক ফাঁকা ছিল, এবং আউটডোরে চাপ দ্বিগুণ বেড়ে গেছে। কিন্তু এখন যখন সবকিছুই ওপেন করে দেওয়া হয়েছে, সবকিছু খুলে দেওয়া হয়েছে, গণপরিবহনেই একটা বিশাল ফ্যাক্টর। এক্ষেত্রে এগুলো যদি একটু সীমিত আকারে করা হয় তাহলে অবশ্যই চাপ একটু কমবে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে দেশের ১১৭টি ল্যাবে প্রতিদিন ৫০,০০০ নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে। সেই সাথে মৃত্যু ঝুঁকি কমাতে প্রস্তুত আছে প্রায় ১২,০০০ বেড। যতই কেস বাড়ুক, তাতে আমাদের যে বেডগুলো, শূন্য বেডগুলো আছে, এই বেডগুলো যদি আমরা অকিউপাইড করি তাহলে আমাদের ক্রাইসিস হবে না। সব কিছু মিলিয়ে আমরা কিন্তু আশাবাদী যে আমরা সামনের যে সম্ভাব্য দ্বিতীয় ঢেউ তাকে যথার্থ মোকাবেলা করতে পারবো। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে দেশে করোনায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ১৪ এবং নারী ৭ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ৬,২৭৫ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১৭টি ল্যাবে ১৬,৪৬৯ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২,১১১ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২.৮২%। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪,৩৮,৭৯৫ জনে। একদিনে সুস্থ হয়েছেন আরও ১,৮৯৩ জন। এ নিয়ে মোট সুস্থ ৩,৫৪,৭৮৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০.৮৬। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি না মেনেই মেহেরপুরে চলছে ফুটবল টুর্নামেন্ট। হাটবাজার কিংবা চায়ের দোকান, কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, নেই মাস্কের ব্যবহার। স্বাস্থ্যবিধি না মেনে মানুষের চলাফেরায় করোনা সংক্রমণ বাড়তে পারে বলছে স্বাস্থ্য বিভাগ। করোনা প্রতিরোধে জেলার স্বাস্থ্য বিভাগ তৎপর থাকলেও স্বাস্থ্যবিধি মানছেন না কেউই। মেহেরপুরের বিভিন্ন এলাকায় আয়োজন করা হচ্ছে ফুটবল টুর্নামেন্ট, আর খেলা দেখতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন বয়সী মানুষ। একই অবস্থা গ্রামের চায়ের দোকান আর হাটবাজারেও। করোনার প্রভাব না থাকায় মাস্ক ছাড়াই চলাফেরা করছেন লোকজন। মনে হয় করোনা আমাদের এলাকায় আর নেই, তার মানে আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি মাস্ক আমরা ব্যবহার করিনি, আর করোনার কোনো সংবাদও আমরা পাইনি। মাস্ক ব্যবহার করলে আমাদের জন্য উপকার, আমাদের সবার জন্য উপকার, যেহেতু ধুলা বালি এলাকায় সবাই ব্যবহার করতে, বুঝলেন, একজন দুজন ব্যবহার না করতে হলে সবার অভ্যাস হয়ে গেছে, এই জন্য ব্যবহার করে। শীতের শুরুতেই মেহেরপুরে বাড়তে শুরু করেছে করোনা রোগীর সংখ্যা। স্বাস্থ্য বিভাগের হিসাবে গেল এক সপ্তাহে শনাক্ত হয়েছে ২৮ জন রোগী, যা মাসখানেক আগেও ছিল অনেক কম। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কেসগুলো আছে অ্যাসিম্পটোমেটিক, অর্থাৎ তাদের ভিতরে ভাইরাস আছে কিন্তু লক্ষণ পাওয়া যাচ্ছে না, যে কারণেই আমরা বুঝতে পারছি না যে কার ভিতরে ভাইরাস আছে। তা আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে না চলি এবং কারোর ভিতরে যদি ভাইরাস থেকে থাকে তাহলে এটা সংক্রমণের আশঙ্কা কিন্তু থেকে যাবে। সেই ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প কোনো সুযোগ নাই। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মেহেরপুরে মারা গেছেন ১৬ জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নবাব পরিচয় প্রতারণার মামলায় গ্রেপ্তার আলী হাসান আসকারী কামরাঙ্গীরচরের আব্দুল সালামের ছেলে। তার আসল নাম কামরুল হাসান হৃদয়। নিজের ও বাবার নাম বদলে হয়েছিলেন নবাব সলিমুল্লাহ নাতি। দুইবার জাতীয় নির্বাচনে ঢাকা ১০ আসনে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন। একদিকে নবাব, অন্যদিকে সংসদ নির্বাচনের প্রার্থিতা। এসব পরিচয়ে তিন ভাইকে সঙ্গে নিয়ে সারা দেশে গড়ে তোলেন নেটওয়ার্ক। ১২ বছরে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। নবাব খাজা আলী হাসান আসকারী এই নাম ব্যবহার করে সলিমুল্লাহর নাতি পরিচয় দিয়ে চলছিল তার দৌরাত্ম্য। পরে একাধিক অভিযোগে ২৮ অক্টোবর রাজধানী ধানমন্ডি থেকে ৫ সহযোগী সহ তাকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম ইউনিটের ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ। গ্রেপ্তারের পর ২ দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে তাকে। শুরু থেকেই নিজের আসল পরিচয় গোপন করে আসছিলেন তিনি। ২০ দিনের তদন্তে প্রকৃত পরিচয় পেয়েছে সিটিটিসি। তারা বলছে তার আসল নাম কামরুল হাসান। ১৯৪৭ সালে দেশভাগের সময় কামরুলের দাদা বিহার থেকে বাংলাদেশে এসে বসবাস শুরু করেন পুরান ঢাকায়। তার বাবা এবং ভাই এখনও কামরাঙ্গীরচরেই আছেন। তারা তাদের ভাড়া বাসায় থাকে এবং খুব সাধারণভাবেই দিনাতিপাত করে থাকে এবং পরিশ্রম করে তাদের জীবিকা নির্বাহ করে। কামরাঙ্গীরচরের কামরুলের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও মুখ খোলেননি কেউ।
তার সাথে আপনার সম্পর্ক? আমার ভাই, আমি তার ছোট ভাই। তার বিরুদ্ধে যেসব অভিযোগ সেই বিষয়ে আপনারা জানতেন কিনা? না, জানতাম না স্যার। ঠিক আছে, এগুলো সব বলছি, আমি বলুন না, সমস্যা নাই, এখন আমি কাজে আছি। সিটিটিসি বলছে পুরান ঢাকায় বড় হওয়ায় নবাবদের নিয়ে তার মধ্যে তৈরি হয় আগ্রহ। সে থেকেই সলিমুল্লাহর নাতি হিসেবে পরিচয় দিতে শুরু করেন নিজেকে। পরে নামেন রাজনীতিতে, 2 বার অংশ নেন সংসদ নির্বাচনেও। এসবকে পুঁজি করেই প্রতারণার নেটওয়ার্ক তৈরি করেন 3 ভাইকে নিয়ে। তার 3 ভাইকে ভিন্ন ভিন্ন রূপে পরিচয় দিতেন। কখনো কোনো ভাইকে বডিগার্ড, কোনো ভাইকে পিএস, কোনো ভাইকে ম্যানেজার, এরূপভাবে সমাজে পরিচয় দিতেন এবং বোঝানোর চেষ্টা করতেন যে সে খুবই সফিস্টিক এবং সে বিত্ত বৈভবের মালিক। ফলে জনগণ সহজেই তার দ্বারা প্রতারিত হতো। শুধু নিজের নয়, বিয়ের পর নাম বদল করেন স্ত্রী মেরিনা আক্তারেরও। 2016 সালে বিয়ে করলেও সনদ বানান 2004 সাল দেখিয়ে। উদ্দেশ্য স্ত্রীর আগের ঘরের ছেলেকেও নবাব পরিবারের বংশধর দেখানো। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদক সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত হওয়ায় চাকরি গেল ঢাকা মহানগর পুলিশের 9 সদস্যের। সাময়িক বরখাস্ত হয়েছেন আরও 8 পুলিশ সদস্য। ডোপ টেস্টে মাদক শনাক্ত হওয়ায় চাকরি যেতে পারে আরও 59 পুলিশ সদস্যের। সাবেক পুলিশ কর্মকর্তারা বলছেন, ডোপ টেস্টের উদ্যোগ প্রশংসনীয়, তবে এতে স্বচ্ছতা থাকতে হবে। আর বিশেষজ্ঞরা বলছেন, দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত রাখতে হবে। পুলিশ সদস্যদের মধ্যে কেউ মাদকাসক্ত কিনা তা নিশ্চিতে চলতি বছরেই শুরু হয় ডোপ টেস্ট। এখন পর্যন্ত সন্দেহভাজন 1.5 শতাধিক পুলিশ সদস্যের টেস্ট করা হয়েছে। এতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার 68 সদস্য ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন। মাদকসেবী হিসেবে শনাক্ত হওয়া পুলিশ সদস্যদের মধ্যে এসআই 7 জন, সার্জেন্ট 1 জন, এএসআই 5 জন, নায়ক 5 জন ও কনস্টেবল 50 জন। তাদের কেউ কেউ জড়িয়ে গিয়েছিলেন মাদক কারবারেও। পুলিশের সাবেক কর্মকর্তারা বলছেন, এ ধরনের পদক্ষেপ পুলিশের মধ্যে অপরাধ প্রবণতা অনেক কমিয়ে আনবে। তবে কাউকে শাস্তি দেয়া হলে তা পুরো ডিপার্টমেন্টকে জানাতে হবে, যাতে অন্যরা সংশোধন হয়ে যায়। যখনই যার বিরুদ্ধে প্রমাণ হবে, সে তাৎক্ষণিকভাবে প্রথম ছোট কাজটা যেটা হবে, তাকে অবসরে পাঠানো, ডিসমিস করা। দ্বিতীয় কাজ, উপযুক্ত ক্ষেত্রে তাৎক্ষণিক মামলা নিয়ে তাকে গ্রেপ্তার করে সেই মামলাতে তাকে বিচারে সোপর্দ করা। যখন এবং সোপর্দ করলে হবে না, করে এটা প্রচার করতে হবে সমগ্র বাহিনীতে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত রাখতে হবে। এতে নতুন করে কেউ আর এ পথে পা বাড়াবে না। পৃষ্ঠপোষকতা বন্ধ হলে মাদক কারবারিরাও ভয় পাবে। এক ধরনের একটা দোষারোপ ছিল পুলিশের বিরুদ্ধে, যে পুলিশের ভিতরে আসলে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয় না। আমি মনে করি এটা খুবই পজিটিভ একটা ডিসিশন পুলিশের, বাংলাদেশ পুলিশের, এবং একই সাথে এই ধরনের কর্মকাণ্ড যাতে অব্যাহত থাকে। কেউ অপরাধ করলে সে যদি পার না পায়, সেজন্য যথাযথ ব্যবস্থা পুলিশের ইন্টারনাল অথরিটির থাকতে হবে। মাদকাসক্ত সদস্যদের শনাক্ত করতে ডিএমপি একটি বিশেষ টিম গঠন করেছে। প্রতিটি থানা, বিভিন্ন ইউনিট ও পুলিশ লাইনসে এই টিমের সদস্যরা কাজ করছেন। কোনো সদস্যকে মাদকাসক্ত বলে সন্দেহ হলে ডোপ টেস্টে তাকে তালিকাভুক্ত করে এই টিম। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমারগাঁওয়ে বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের 31 ঘণ্টা পর সিলেট নগরীর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বুধবার সন্ধ্যা 6টা থেকে পরীক্ষামূলকভাবে এই বিদ্যুৎ সরবরাহ শুরু করে কর্তৃপক্ষ। এদিকে আগুনের ঘটনায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবি গঠিত কমিটি তদন্ত প্রতিবেদন আজ জমা দেওয়ার কথা রয়েছে। বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন জানিয়েছেন, ডিভিশন 1-এর 2টি ফিডার আম্বরখানা এবং এমসি কলেজ এলাকায় বিদ্যুৎ সঞ্চালন শুরু করা হয়েছে। ক্রমান্বয়ে পুরো নগরীতে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চলছে। মঙ্গলবার বেলা 11টায় সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিসংযোগে পুড়ে যায় 2টি ট্রান্সফরমার, বাস বার এবং ফিডার। এরপর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় পুরো জেলা। বিদ্যুতের অভাবে পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়ে নগরবাসী। আমাদের ডিভিশন তো না, আসলে 2টা ডিভিশনের আপনার কি বলে 2টা ফিডার আমরা চালু করেছি। হ্যাঁ, একটা হচ্ছে আম্বরখানা আর একটা হচ্ছে এমসি কলেজ। তো আস্তে আস্তে দেখা যাক, আরো এইগুলা দেখতে হবে আর কি, টেস্ট করে তারপরে আমরা দিব। হ্যাঁ,
দেশে মাঝে করোনা সংক্রমণ কমলেও শীতে বাড়তে পারে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শীত নামার ঠিক আগে কয়েকদিন ধরে শনাক্ত রোগী বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে বুধবার সংসদে প্রশ্নোত্তরে বিশেষজ্ঞদের বরাত দিয়ে এই সতর্কবার্তা দেন তিনি। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে তা উপস্থাপিত হয়। এছাড়া বুধবারের অধিবেশনে 3টি বিল পাশ হয়েছে। এর মধ্যে রয়েছে বছরে একাধিকবার বিদ্যুৎ জ্বালানির দাম পরিবর্তনের সুযোগ রেখে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন বিল। সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা এই বিলে ইচ্ছেমতো ট্যারিফ ফি পরিবর্তন যেন না হয় সেদিকে খেয়াল রাখার প্রস্তাব করেন। এছাড়াও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল পাশ হওয়ায় সেটি নির্মাণ হচ্ছে সুনামগঞ্জ সদরে। 1994 সালের আইন সংশোধন করে পাশ হয়েছে কোম্পানি আইন 2020। দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে কেজিতে আরও 10 টাকা কমেছে পেঁয়াজের দাম। সরবরাহ বাড়ার সাথে সাথে ক্রেতা না পাওয়ায় অনেকে আড়তে পচে যাচ্ছে পেঁয়াজ, আবার অনেক পেঁয়াজে অঙ্কুর গজে ওঠায় মিলছে না দাম। লোকসানে পড়ে বাধ্য হয়ে পেঁয়াজের বস্তা বিভিন্ন জায়গায় ফেলে দিচ্ছেন ব্যবসায়ীরা। খাতুনগঞ্জ থেকে কিনে নগরীর ডিসি হিলের সামনের রাস্তায় শুকানো হচ্ছে পচা পেঁয়াজ। ভ্যানে করে এসব পেঁয়াজ বিক্রি করা হবে নগরীর বিভিন্ন মহল্লায়। ভিজে আছে যে একটা পচলে 10টার গায়ে পানি লাগে, এই জন্য একটু শুকানোর জন্য আর কি। খাতুনগঞ্জ থেকে আনি আমরা, এখানে যে পচা এগুলা ফালা দিয়ে। খাতুনগঞ্জের অনেক আড়তেই এখন পচা পেঁয়াজের স্তূপ। এর মধ্যে অনেক পেঁয়াজে বের হচ্ছে অঙ্কুর, যেগুলো বিক্রি হচ্ছে নামমাত্র দামে। আড়তদাররা বলছেন নিম্নমানের পেঁয়াজ আমদানির পাশাপাশি ঠিক সময়ে বাজারে সরবরাহ না করে ফেলে রাখা হয় কন্টেইনারে, যার ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে আমদানিকারকদের। এই যে শীতের কারণে এবং আমার শীতে যে মাল আসে, এখানে বন্দরে মালগুলা খালাস করতে দেরি হচ্ছে। মুদি দোকানদার অথবা ভালো কোনো কাস্টমার, লাইনের কাস্টমার ওরা নিচ্ছে না, এখানে আমরা অর্ধেক মূল্যে এটা বিক্রি করতে হচ্ছে। গেল সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে 2,06,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি নেওয়া হয়। এর মধ্যে খালাস হয়েছে 55,000 মেট্রিক টন। এবার পেঁয়াজ ব্যবসায়ীদের বাইরেও অনেকে আমদানি করায় সরবরাহ বেড়েছে বলে দাবি আড়তদারদের। এতে পচনশীল এ পণ্যের সরবরাহ বেড়ে যাওয়ায় আমদানি মূল্যের চেয়ে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা। অবশ্যই ক্ষতিগ্রস্ত, এবং যেগুলি মাল তো নষ্ট হয়ে গেছে তারা তো একদম পুঁজি পাবে, 1 টাকাও পাবে না, তাদের পুঁজি শেষ। আর এমনিতেও যে ভালো মালগুলি আসতেছে ওগুলিও আপনার 50% ওদের পুঁজি লস হবে। খাতুনগঞ্জে বুধবার তুরস্ক ও চীনের পেঁয়াজ 22 টাকায়, মিশরের পেঁয়াজ 30 টাকা, পাকিস্তান ও মিয়ানমার 35 এবং দেশি পেঁয়াজ 50 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মোবাইল টাওয়ার নির্মাণে 2 বছর আগে 4 প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয়া হলেও 2টি কোম্পানি তৈরি করেছে মাত্র 48টি। বাকি 2টি প্রতিষ্ঠান বলছে চুক্তির শর্ত জটিলতায় কাজ বন্ধ ছিল। এরই মধ্যে সমস্যার সমাধান হয়েছে, শিগগিরই টাওয়ার নির্মাণে গতি আসবে। মোবাইল টাওয়ার নির্মাণে 2019 সালে 4টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয় বিটিআরসি। শর্ত অনুযায়ী প্রথম বছরে বিভাগীয় শহর, দ্বিতীয় বছর জেলা এবং পঞ্চম বছর সব উপজেলায় টাওয়ার নির্মাণ করার কথা। কিন্তু মোবাইল অপারেটরদের সাথে প্রতিষ্ঠানগুলো টানাপড়েন না কাটায় কাজ হয়েছে সামান্য। টাওয়ারের দাম ও রক্ষণাবেক্ষণ নিয়ে তৈরি হওয়া জটিলতার সম্প্রতি সুরাহা হয়েছে। চুক্তিবদ্ধ হয়েছে 2টি প্রতিষ্ঠান, বাকি 2টির সাথেও আলোচনা চলছে। অক্টোবরের 12 তারিখে ওনারা এসএলএটা পাবলিশ করেছে, ফাইনাল এসএলএ। এখন আমরা কিন্তু টাওয়ার তৈরি করার জন্য সক্ষম, কিন্তু তার আগে কিন্তু আমরা টাওয়ার তৈরি করতে পারতাম না, কারণ আমাদের মোবাইল অপারেটরের সাথে সার্ভিস লেভেল এগ্রিমেন্টটা তৈরি করা সম্ভব ছিল না। 260টি সাইটের একটা অর্ডার পেয়েছি, তো আমরা ওই সাইটগুলো রোল আউট করছি। আমরা ডিসেম্বরের মধ্যে 150টা সাইট রোল আউট করার প্ল্যান করছি, আর বাকি সাইটগুলো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে শেষ করে প্ল্যান। অপারেটররা জানান, গ্রাহক সংখ্যা বাড়ার সাথে সাথে চাহিদা মতো টাওয়ার স্থাপন হলে সেবার মান ঠিক রাখা সম্ভব হবে। এটি আমাদের জন্য একটি বিশেষ মাইলফলক, কারণ এর মাধ্যমে আমরা আশা করছি আরও অনেক বেশি সংখ্যক গ্রাহক আমাদের এই শক্তিশালী 4G নেটওয়ার্কের আওতায় আসতে পারবেন। বিটিআরসি চেয়ারম্যান জানান, 2 পক্ষের শর্ত পূরণ হয়েছে। এখন নিয়ম মেনে টাওয়ার নির্মাণ না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। টাওয়ার ব্যাপারে 2 বছর যাবতে আমরা দাবা করতেছিলাম, 4টা কোম্পানিকে টাওয়ার দেওয়া হয়েছে। এখন আমরা খুবই শক্ত হয়ে গেছি এবং আমরা আলটিমেটাম দিয়ে দিছি।
আইন লঙ্ঘন হলে বিটিআরসি কি পারে, তার লাইসেন্স বাতিল করতে পারে অথবা 200 কোটি পর্যন্ত টাকা জরিমানা করতে পারে। বর্তমানে বাড়ির ছাদ সহ বিভিন্ন জায়গায় 35,000-এর বেশি টাওয়ারের মাধ্যমে 16.5 কোটির বেশি গ্রাহককে সেবা দিচ্ছে 4 মোবাইল অপারেটর। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তেলবীজ পেরিলার পরীক্ষামূলক চাষে ব্যাপক সফলতা পেয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। 15 জেলায় পরীক্ষামূলক উৎপাদনের পর দেশের মাটিতেও বাণিজ্যিকভাবে এই তেলবীজ চাষ সম্ভব বলে মনে করছেন তারা। দেশে ভোজ্য তেল উৎপাদনের পাশাপাশি খরচ কম হওয়ায় এই ফসল চাষে ভালো লাভ পাবেন কৃষক। পেরিলা এক ধরনের তেলবীজ। পূর্ব এশিয়ার দেশ চীন, দক্ষিণ কোরিয়া, জাপান ও ভিয়েতনামে এর চাষ হয়। অন্যান্য তেলের চেয়ে এর ফলন ও পুষ্টিমান বেশি হওয়ায় গত 3-4 বছর ধরে দেশে পেরিলা চাষ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। দেশের মাটিতে পেরিলা চাষের উপযোগিতা পর্যবেক্ষণে এই মৌসুমেই 15 জেলায় পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। সব জেলাতেই ফলন সন্তোষজনক। খুলনার ডুমুরিয়ায় 1.5 বিঘা জমিতে লাগানো পেরিলার ফলন বেশ ভালো হয়েছে। চাষাবাদে খরচ কম বলে আগ্রহী কৃষকরাও। সব মিলাই দ্বারা আমরা অন্যান্য যে ফসল করি তার তুলনামূলক অনেক খরচ কম। প্রথম দেওয়ার 7 দিন পরে আর দ্বিতীয়বার ইউরিয়া সার ব্যবহার করতে হয়। তাছাড়া অতিরিক্ত কোনো বালাইনাশক বা অন্য কোনো খরচ দিতে নেই। জুলাই থেকে অক্টোবর পেরিলা চাষের উপযোগী সময়। এই মৌসুমে দেশের যেসব উঁচু জমি খালি থাকে সেখানে পেরিলা চাষ করলে লাভবান হতে পারেন কৃষকরা। পাট কাটার পর আমাদের যেহেতু 90 দিনের একটা ফসল এবং আমরা অন্য জায়গায় বীজতলা তৈরি করে আমরা 30 দিন মাঠে রেখে আমরা সহজে রবি ফসলে যেতে পারবো এটা করার পরে। এই জন্য হচ্ছে এটা কিন্তু একটা সম্ভাবনাময় ফসল। গবেষকরা পেরিলা থেকে উৎপাদিত ভোজ্য তেলের পুষ্টিমান নিয়েও আশাবাদী। পেরিলায় আছে উচ্চমাত্রায় ওমেগা 3 যা হৃদরোগ সহ বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়ক। হৃদরোগের জন্য বা ইনফ্লামেশন রেট কমানোর জন্য বা ব্রেনের ক্যাপাসিটি বাড়ানোর জন্য এই ওমেগা 3 অত্যন্ত কার্যকরী। আমরা আশা করছি বাংলাদেশে এই পেরিলা অয়েল আগামী বছর আমরা কৃষি মন্ত্রণালয়ের যদি সহযোগিতা পাই, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমরা এটা পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে পারবো। দেশে ভোজ্য তেলের চাহিদার 90% এখন মেটানো হয় আমদানি করে। পেরিলা চাষের মাধ্যমে দেশেই তেল উৎপাদন করলে কমবে আমদানি নির্ভরতা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আইনগত পদক্ষেপ নিতে বাংলাদেশে আইনজীবী নিয়োগ করেছে ফেসবুক। কোম্পানিটি তাদের আইনি লড়াইয়ের জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোকসেদুল ইসলামকে নিয়োগ দিয়েছে। বুধবার ব্যারিস্টার মোকসেদুল ইসলাম নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফেসবুকের নামে ওয়েবসাইট খোলায় আইনগত পদক্ষেপ নিতে $50,000 ক্ষতিপূরণের মামলা করবে প্রতিষ্ঠানটি। A1 সফটওয়্যার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান facebook.com/BD নামে দেশি ডোমেইন খুলেছে। এটি $60 লক্ষ তারা বিক্রি করতে চায়। ফেসবুকের পক্ষ থেকে সাইটটি বন্ধে একাধিকবার আইনি নোটিশ পাঠালেও বন্ধ হয়নি। আগামী সপ্তাহে ঢাকার নিম্ন আদালতে মামলা করা হতে পারে বলেও জানান এই আইনজীবী। বিশ্বে একদিনে করোনায় আরও 10,700 জনের প্রাণহানি হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে 5,97,000। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট মৃত 13,53,000 ছাড়ালো। মোট আক্রান্ত 5,65,00,000-এরও বেশি। সবচেয়ে বেশি মৃত ও আক্রান্তের তথ্য যথারীতি যুক্তরাষ্ট্রে। দেশটিতে গত 24 ঘন্টায় করোনায় 1,870 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত 1,64,000-এর বেশি। নিউ ইয়র্কে ভাইরাসের বিস্তার বাড়ায় স্কুল কলেজ ফের বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাজ্যে বুধবার করোনায় 529 জন মারা গেছেন। নতুন করে ভাইরাস মিলেছে 20,000 মানুষের দেহে। বিস্তার রুখতে বড়দিনে কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ইটালিতে একদিনে করোনায় 753 জনের মৃত্যু হয়েছে। নতুন করে 34,000 রোগী শনাক্ত হয়েছে। ফ্রান্সে গত 24 ঘন্টায় 28,000 নতুন কোভিড রোগী পাওয়া গেছে। রাশিয়ায় পাওয়া গেছে 21,000 রোগী। জার্মানিতে বুধবার নতুন করে 21,000 মানুষের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে বার্লিন শহরে করোনায় আরোপ করা বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ করেছে কয়েকশো মানুষ। অন্যদিকে পোল্যান্ডে একদিনে 19,000, ইউক্রেনে 12,000, আর্জেন্টিনায় 10,000 এবং ইরানে 13,000 মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এবার করোনা প্রতিরোধে নিজেদের উদ্ভাবিত ভ্যাকসিন 95% কার্যকর বলে দাবি করেছে মার্কিন ওষুধ প্রস্তুতকারক ফাইজার ও জার্মান পার্টনার বায়োএনটেক। তৃতীয় ধাপে চূড়ান্ত গবেষণার ফলের ভিত্তিতে বুধবার এ দাবি করেছে তারা। তাদের দাবি, এই ভ্যাকসিন সব বয়সীদের ক্ষেত্রেই কার্যকর ও নিরাপদ প্রমাণিত হয়েছে।
মার্কিন ওষুধ প্রস্তুতকারক ফাইজার ও জার্মান পার্টনার বায়োএনটেকের তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয় ২৭ জুলাই। এতে অংশ নেওয়া ৪৩,৫০০-এর মধ্যে ৪১,১৩৫ স্বেচ্ছাসেবককে দেওয়া হয় ভ্যাকসিন বা প্লাসেবো। ৯ নভেম্বর নিজেদের উদ্ভাবিত ভ্যাকসিনে ক্লিনিক্যাল ট্রায়ালের প্রাথমিক গবেষণার ফলে ৯০ ভাগের বেশি কার্যকরের দাবি করে প্রতিষ্ঠান দুটি। এক সপ্তাহে কার্যকারিতার হার আরও ৫ ভাগ বেশি বলে জানায় তারা। বুধবার প্রতিষ্ঠান দুটি যৌথ বিবৃতিতে বলা হয় ৬৫ বছরের উপরে টিকার কার্যকরের হার ৯৪ ভাগ। এই ট্রায়ালে করোনার লক্ষণ আছে এমন ১৭০ স্বেচ্ছাসেবক অংশ নেন, যার মধ্যে ১৬২ জনকে দেওয়া হয়েছে প্লাসেবো বা স্যালাইন, আর বাকি ৮ জন পান ফাইজারের ভ্যাকসিন। গবেষণায় দেখা যায় গুরুতর অসুস্থ ১০ জনের ৯ জনকে দেওয়া হয়েছে প্লাসেবো আর ১ জন পেয়েছে ভ্যাকসিন। এই টিকার সম্ভাব্য নাম BNT162b2। আগামী কয়েকদিনের মধ্যে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে আবেদন করবে বলে জানিয়েছে ফাইজার। এবছর ৫ কোটি আর ২০২১ সাল নাগাদ ১৩০ কোটি ডোজ উৎপাদনের লক্ষ্য তাদের। তবে ফাইজার বায়োএনটেক ভ্যাকসিনের জন্য বড় চ্যালেঞ্জ এর সংরক্ষণ রাখতে হবে -৭৫°C তাপমাত্রায়। যুক্তরাষ্ট্র, জার্মানি, তুরস্ক, সাউথ আফ্রিকা, ব্রাজিল ও আর্জেন্টিনার ১৫০টি ক্লিনিক্যাল ট্রায়াল সাইটে ভ্যাকসিনের কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে কাজ চলবে আরও ২ বছর। গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রের আরেক প্রতিষ্ঠান মডার্না নিজেদের করোনা ভ্যাকসিন ৯৪.৫ ভাগ ও রাশিয়ার স্পুটনিক ৫ ৯২ ভাগ কার্যকর বলে দাবি করে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে সকালে দেশ ছাড়বে জাতীয় ফুটবল দল। ৪ ডিসেম্বরের ম্যাচের জন্য ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। ইনজুরির কারণে দলে নেই গোলকিপার শহীদুল আলম সোহেল ও তারিক কাজী। করোনাক্রান্ত হেড কোচ জেমি ডে ছাড়াই যাচ্ছে দল। সেখানে ৩ দিনের কোয়ারেন্টিন শেষে ২৫ ও ২৮ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে জামালরা। দীর্ঘ বিরতির পর মাঠে ফিরে সফল বাংলাদেশ। নেপালকে প্রথম ম্যাচে হারিয়ে আত্মবিশ্বাসী শুরু লাল সবুজের, তবে দ্বিতীয় ম্যাচের পারফরমেন্সে স্বস্তির সুযোগ নেই। সামনে বড় চ্যালেঞ্জ, বিশ্বকাপ বাছাইয়ে কাতার পরীক্ষা অপেক্ষা করছে। এশিয়ান চ্যাম্পিয়নদের মোকাবেলা সহজ হবে না। কাতারে বৈচিত্র্য মাঠ, গতিময় ফুটবল আর গরম আবহাওয়া সমান তালে চ্যালেঞ্জ ছুড়ে দিবে। ৩ দিনের কোয়ারেন্টিনে থাকবে জিম সুইমিংয়ের সুযোগ। এরপর অনুশীলন আর প্রস্তুতি ম্যাচে ঘাটতি পূরণের সুযোগ থাকছে। কাতার ম্যাচের গুরুত্ব সবার জানা। ওরা এশিয়ার সেরা দল। ওদের মোকাবেলা করা বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে। আমরা 2 সপ্তাহ সময় পাবো। 2টি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি, যা ফুটবলারদের ফিটনেস ও ম্যাচ ডেতে কাজে দেবে। করোনা আক্রান্ত হেড কোচ জেমি ডে দলের সাথে আপাতত যাচ্ছেন না কাতার। ডাগআউটে তার অনুপস্থিতি প্রভাব পড়েছে নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে। তবে অভিজ্ঞ গোলকিপার আশরাফুল রানার বিশ্বাস, ম্যাচের আগেই ফিরবেন জেমি। জেমি এখন করোনা পজিটিভ, সেই ক্ষেত্রে আমরা লাস্ট ম্যাচে কিন্তু আমরা প্লেয়াররা আসলে জেমিকে মিস করেছি। তো আমরা আমাদের বেস্ট ট্রাই করেছি আসলে যেন সেই অভাবটা না থাকে। তারপরেও তার সাথে যে আমাদের যে কমিউনিকেশনটা ছিল ম্যাচের আগ পর্যন্ত, তো সে বিভিন্নভাবে আসলে আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়েছে হোয়াটসঅ্যাপে। আমাদের যে ল্যাকিংস গুলো আছে সেইগুলোকে আসলে এখন কোচ ভালো মতো আরো কাজ করতে পারবেন। তো আশা রাখি ইনশাল্লাহ যে আমরা সবাই মেন্টালি ভাবে ওইভাবে প্রিপেয়ার্ড হচ্ছি যে কাতারের সাথে যেন আমরা একটা ভালো ম্যাচ খেলতে পারি। কাতার সফরে ফুটবলারদের সংখ্যা ২৭-এ নামিয়ে এনেছে ম্যানেজমেন্ট। ইনজুরির কারণে নেই সোহেল, জনি, মতিন ও তারিক কাজী। বাদ পড়েছেন ফরওয়ার্ড ফাহিম সহ আরও ৪ ফুটবলার। 2টি প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত না হলেও সর্বোচ্চ লিগের ক্লাবের বিপক্ষে খেলার সম্ভাবনা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।